ডিয়ার স্টুডেন্ট এলিট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের যে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের কিছু সাজেশন বিভিন্ন ছাত্রছাত্রীরা আবেদন করেছিল, তার পরিপ্রেক্ষিতে আমি একটা সাজেশন তোমাদের দিচ্ছি এবং সেই সাজেশন ভিত্তিক তোমরা পড়াশোনা করো। আশা করি সকল বা সব কিছুই তোমরা কমন পেয়ে যাবে। তো যাই হোক, তোমাদের এখন রানিং পরীক্ষা চলছে এবং তোমাদের সব পরীক্ষায় ভালো হচ্ছে আশা করি। এক্ষেত্রে আমি আজকে রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের ক্লাস যে 11 সেই 11 সেকেন্ড সেমিস্টারের কিছু সাজেশন আমি দেব। তো এই সাজেশন ভিত্তিক তোমরা যদি একটু দেখে যাও, তোমরা আশা করি অনেক কিছু পড়েছো। তা সত্ত্বেও আমি একটু দেরিতে হলেও অনেকের আবেদনের ভিত্তিতে কিন্তু এটা করলাম। তো তোমরা এই সাজেশন ভিত্তিক যদি একটু দেখে যাও তাহলে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে। হ্যাঁ, তো যাই হোক, আজকে সাজেশন পর্ব আমরা আলোচনা করব এবং দেখে নেবো আমাদের কি সাজেশন। এলিট্যাপে উচ্চ মাধ্যমিকে প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। আমি সমস্ত ইউনিট এক জায়গায় করে কিন্তু সাজেশনটা করেছি। তাহলে এই যে সাজেশন ভিত্তিক যে আমাদের মূলত যে আলোচনা, সেখানে দেখবো আমরা 6 মার্কের পুরো ইউনিট, সমস্ত ইউনিটকে এক জায়গায় করে 6 মার্কস বা 6 মার্কের জন্য কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু তুলে ধরবো এবং তারপরে আমরা সমস্ত ইউনিটের যে 4 মার্কের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরবো। তো 6 মার্কের যে কোশ্চেন আমরা দেখবো যে আইনের উৎস, দেখতে পাচ্ছ আইনের উৎস, আইনের উৎসগুলি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং এটা অনেকটাই গুরুত্বপূর্ণ আইনের উৎসগুলি। আইনের উৎস তোমরা ভালো করে পড়ে যাবে। আইনের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো, দেখে যাবে আইনের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ। আইনের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ কিন্তু তোমাদের আইনের উৎসটা এখন বেশি বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া দেখো, ন্যায় বলতে কি বোঝো, ন্যায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। ন্যায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য দেখে যেও, দেখে যেতে পারো তোমরা। সাম্য বলতে কি বোঝো, সাম্যের বৈশিষ্ট্য, সাম্যের বৈশিষ্ট্য এবং সাম্য বলতে কি বোঝো, এগুলো একটু দেখে যাবে। কিন্তু আমি ওই আইনের উৎস এবং সাম্যের বৈশিষ্ট্যটাকে আমরা রাখছি গুরুত্বের মধ্যে। এছাড়া আমরা দেখবো 5 নম্বর যে কোশ্চেন আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং এই নীতি বলতে কি বোঝো, এবং এই নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, হ্যাঁ, এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে, অর্থাৎ এর ভালো দিক খারাপ দিক, সুবিধা অসুবিধা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়ে যাবে, এটা ইম্পর্টেন্ট। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা প্রচুর। এটা অথবা দিয়ে কোশ্চেন হয়, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় বা কাম্য নয়, এটা অথবা দিয়ে কিন্তু কোশ্চেন এরকম হয়, ঠিক আছে। তারপরে দেখো, গণতন্ত্রের সুবিধা অসুবিধা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ে যাও। গণতন্ত্রের সুবিধা অসুবিধা, গণতন্ত্রের বা গণতান্ত্রিক ব্যবস্থার ভালো দিক খারাপ দিক। গণতন্ত্র বলতে কি বোঝো, গণতান্ত্রিক ব্যবস্থার সুবিধা অসুবিধাগুলি কি, দেখো খুব গুরুত্বপূর্ণ এটা কোশ্চেন। প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা তোমরা দেখে যেতে পারো, তোমরা দেখে যাও। কর্তৃত্ববাদ বলতে কি বোঝো বা একনায়কতন্ত্র বলতে কি বোঝো, এবং কর্তৃত্ববাদ বা একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য সমালোচনা ও অসুবিধা সুবিধা খুবই গুরুত্বপূর্ণ। কর্তৃত্ববাদ বা একনায়কতন্ত্র বলতে কি বোঝো, ঠিক আছে, এবং কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য, তার খারাপ দিক ভালো দিক, এই সমস্ত তোমরা দেখে যাও। কর্তৃত্ববাদটা খুব ইম্পর্টেন্ট, একনায়কতন্ত্র বা কর্তৃত্ববাদ খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো সর্বাত্মকবাদ, সর্বাত্মকবাদ, এটা সর্বাত্মকবাদ,
সর্বাত্মকবাদ বা টোটালিটারিয়ানিজম বলতে কি বোঝো? সর্বাত্মকবাদের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা ভালো করে দেখে যাও। সর্বাত্মকবাদ খুব ইম্পর্টেন্ট, এক না এক তন্ত্র খুব ইম্পর্টেন্ট। সর্বাত্মকবাদটা দেখে যাবে তোমরা, খুবই ইম্পর্টেন্ট। কর্তৃত্ববাদ সর্বাত্মকবাদের মধ্যে আসার সম্ভাবনা আছে প্রচুর। গান্ধীজির সত্যাগ্রহ এবং গান্ধী সত্যাগ্রহ সম্পর্কে, অহিংসা সম্পর্কে আলোচনা করো। গান্ধী সত্যাগ্রহ বা অহিংসা সম্পর্কে গান্ধীজির মতামত বা ধারণা খুবই গুরুত্বপূর্ণ। গান্ধীজির অহিংসা, গান্ধীজির অচিবাদ এগুলো দেখে যেতে হবে কিন্তু, ঠিক আছে? সত্যাগ্রহ বলতে কি বোঝো এবং গান্ধীজি সত্যাগ্রহ সম্পর্কে কি বলেছেন এবং সেখানে অহিংসার যে ধারণা দিয়েছেন, সেই নন ভায়োলেন্স মুভমেন্ট বা নন ভায়োলেন্স বা অহিংসার যে ধারণা গান্ধীজির, সেই অহিংসার ধারণাটি তোমরা কিন্তু ভালো করে দেখে যাও, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট দেখো অচিবাদ কাকে বলে, এটাও দেখে যেতে পারো, খুবই গুরুত্বপূর্ণ অচিবাদ, গান্ধীজির অচিবাদ। বিবেকানন্দ জাতীয়তাবাদ সম্পর্কে ধারণা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে যাও। বিবেকানন্দ জাতীয়তাবাদ, বিবেকানন্দর জাতীয়তাবাদ ভালো করে দেখে যেতে হবে। নেতাজির জাতীয়তাবাদ খুবই গুরুত্বপূর্ণ। বা স্বাধীনতা সম্পর্কে নেতাজি কি বলছেন, স্বাধীনতা সম্পর্কে নেতাজি কি বলছেন এবং জাতীয়তাবাদ সম্পর্কে নেতাজির ধারণাটা কি। নেতাজি এবং বিবেকানন্দ খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে পড়ে যেতে হবে কিন্তু, ঠিক আছে? আমি এইটা বেশি বেশি করে স্টার দিয়ে রাখলাম, এটা আসার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে আবুল কালাম আজাদের ভূমিকা ভালো করে দেখে যাও। স্বাধীনতা বলতে কি বোঝো? স্বাধীনতার রক্ষা কবচ খুবই গুরুত্বপূর্ণ, দেখে যেতে হবে। ন্যায়ের উৎস দেখে যেতে পারো। সাম্য কি সাম্যের বিভিন্ন রূপ দেখতে পারো, খুব ভালো ইম্পর্টেন্ট, সাম্যর রূপ। এছাড়াও সাম্য ন্যায়ের সম্পর্ক, ন্যায় এবং সাম্যের সম্পর্ক দেখে যেতে পারো, দেখে যেতে পারো। গণতন্ত্রের সাফল্যের শর্ত দেখে যেতে পারো। জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে গান্ধীজি, রবীন্দ্রনাথের ধারণা খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিকতাবাদ, রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে ধারণা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বা জাতীয়তাবাদ সম্পর্কে, বা জাতীয়তাবাদ যে সভ্যতার পরিপন্থী, রবীন্দ্রনাথ কিভাবে জাতীয়তাবাদকে ব্যাখ্যা করছেন সেটাও কিন্তু দেখতে হবে। জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদ এই দুটো আলাদাও আসতে পারে। আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা কি, খুবই গুরুত্বপূর্ণ, দেখে যেতে হবে। তারপরে দেখো 4 মার্কসের আমি আলোচনা করব। 6 মার্কস নিয়ে আলোচনা করলাম এবং 4 মার্কস বা 4 মার্কসের জন্য 4 মার্কসের কি কি আসতে পারে। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার ভালো করে দেখে যাবে। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো? জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বিপক্ষে বা ভালো দিক খারাপ দিক, সুবিধা অসুবিধা, হ্যাঁ, দেখে যেতে হবে, খুব গুরুত্বপূর্ণ। জাতীয় জনসমাজের উপাদান খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে যাও। জাতীয় জনসমাজের উপাদান। ভারতের সংবিধানে সাম্যের অধিকারটা দেখে যাবে ভালোভাবে। সাম্যের অধিকার, সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারায় যে সাম্যের অধিকার, সেটা দেখে যাও। এবং জাতীয় জনসমাজের উপাদানগুলি কি কি সেগুলো কিন্তু 4 নম্বরের জন্য আসার সম্ভাবনা আছে। মৌলিক কর্তব্য দেখে যাবে, মৌলিক কর্তব্য ভালোভাবে দেখে যাও, মৌলিক কর্তব্য আসার সম্ভাবনা আছে। মৌলিক অধিকার দেখে যেতে পারো, দেখে যেতে পারো। স্বাধীনতার অধিকারটা খুবই গুরুত্বপূর্ণ, স্বাধীনতার অধিকার 4 নম্বরের জন্য ভালোভাবে দেখে যাও। স্বাধীনতার অধিকার বা সংবিধান 19 থেকে 22 নম্বর ধারায় যে স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে সেটা আলোচনা করো, ঠিক আছে? শিক্ষা ও সংস্কৃতির অধিকার তোমরা দেখে যেতে পারো। শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংবিধানের 29 থেকে 29 এবং 30 নম্বর ধারা। ভারতের নির্বাচন কমিশনের গঠন দেখে যেতে পারো। নির্বাচন কমিশনের কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের কার্যাবলী, নির্বাচন কমিশনের কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে যাবে।
ফার্স্ট পোস্ট দ্য পোস্ট দেখে যেতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট পোস্ট দ্য পোস্ট, ফার্স্ট পাস দ্য পোস্ট মানে এফপিটিপি। ভারতবর্ষে এফপিটিপি কি এবং ভারত সরকার বা ভারতবর্ষ, ভারত রাষ্ট্র কেন এফপিটিপি বা ফার্স্ট পাস দ্য পোস্ট এই যে নির্বাচনের ব্যবস্থা, ভোটের ব্যবস্থা গ্রহণ করেছে, কেন গ্রহণ করলো, কি কারণে ফার্স্ট পাস দ্য পোস্টের যে নীতি নির্বাচন ব্যবস্থায় সেটা যে গ্রহণ করলো, তো কেন করলো, তার কারণগুলো কি কি সেটা দেখে যেতে হবে। সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তি, প্রতিনিধিত্ব পক্ষে বিপক্ষে দেখে যেতে পারো, দেখে যেতে পারো। জাতি রাষ্ট্রের ধারণা খুব ইম্পর্টেন্ট, জাতি এবং রাষ্ট্রের ধারণা ভালো করে দেখে যাও, জাতি রাষ্ট্রের ধারণা তোমাদের আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার তোমরা দেখে যেতে পারো, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বা সংবিধানের 32 নম্বর ধারা। এছাড়াও ভারত যুক্তরাষ্ট্রের প্রকৃতি, এটাও তোমরা দেখে যেতে পারো, এটা আমি করিনি। ভারতের যুক্তরাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। হ্যাঁ, মোটামুটি এইগুলো তোমরা ক্লাস যে 11-এর যে পরীক্ষা চলছে, তোমরা যদি এইগুলো দেখে যাও, আশা করি এগুলোর মধ্যেই তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বরে আমি সাজেশন দিচ্ছি না, তবে 2 নম্বরে যদি আসে তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, ন্যায়ের 2টি বৈশিষ্ট্য লেখো, আইন বলতে কি বোঝো, 2টি মৌলিক অধিকারের উল্লেখ করো, মৌলিক অধিকার কত নম্বর ধারাতে আছে, মৌলিক কর্তব্যের উল্লেখ করো, হ্যাঁ, বা গণতন্ত্র বলতে কি বোঝো, গণতন্ত্রের 2টি সুবিধা লেখো। এ ধরনের 2 নম্বরের কোশ্চেনগুলো আসতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে আইনের 2টি বৈশিষ্ট্য, ঠিক আছে, জাতীয়তাবাদ বলতে কি বোঝো। এছাড়াও তোমাদের দেখবে যে নির্বাচন কমিশনের 2টি কাজ, ফার্স্ট পাস দ্য পোস্ট, এটাও 2 নম্বরেরও আসতে পারে। সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো, প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি বোঝো, কত নম্বর ধারাতে আছে সংবিধানের, ঠিক আছে। এছাড়াও জাতি রাষ্ট্রের ধারণা 2 নম্বরে সংক্ষেপে আসতে পারে, জাতি এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য সংক্ষেপে আসতে পারে। এছাড়াও সাংবিধানিক প্রতিবিধানের অধিকার কত নম্বর ধারাতে আছে, মৌলিক অধিকার কত নম্বর ধারাতে আছে, ঠিক আছে। মৌলিক কর্তব্য, হ্যাঁ, লাস্ট কর্তব্যটা কি ছিল, কত সালে সংশোধন হয়েছে। এছাড়া মৌলিক অধিকার বলতে কি বোঝো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু 2 নম্বরে আসতে পারে। ন্যায়ের 2টি উৎস লেখো, 2 নম্বরে এভাবে আসতে পারে। সাম্য বলতে কি বোঝো, ঠিক আছে। এছাড়াও গণতন্ত্রের সাফল্যের 2টি শর্ত লেখো, গণতন্ত্রের 2টি সুবিধা লেখো, গণতন্ত্রের 2টি অসুবিধা লেখো, গণতন্ত্র বলতে কি বোঝো, সর্বাত্মক শাসন ব্যবস্থা বলতে কি বোঝো, একনায়কতন্ত্র বলতে কি বোঝো। এই ধরনের 2 নম্বরের কোশ্চেন তোমাদের কিন্তু আসবে, ঠিক আছে। জাতীয়তাবাদ কাকে বলে, অছিবাদ বলতে কি বোঝো, সত্যাগ্রহ বলতে কি বোঝো। এই ধরনের 2 নম্বরের কোশ্চেন তোমরা যদি করো তো এই ধরনের কোশ্চেন আসবে, আশা করি এগুলোর মধ্যে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো মোটামুটি ছিল এই তোমাদের সাজেশন, তোমরা এই সাজেশন ভিত্তিক পড়ো এবং পরবর্তী যে আমাদের যে এলিট অ্যাপে আমাদের যে ক্লাস চালু হতে চলেছে সেটা হচ্ছে মার্চের দিকেই আমরা কিন্তু আবার নতুন করে ক্লাস চালু করতে যাচ্ছি। এর আগে অনেকেই আমাদের এলিট অ্যাপ থেকে বা এলিট যে ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু অনেক কিছু জেনেছে এবং এলিট অ্যাপ থেকেও অনেকে পড়াশোনা করেছে, অনেকে সাফল্য পেয়েছে। তো আমরা আগামী যে মার্চ মাসে নতুন করে আবার 4th সেমিস্টারের ক্লাস শুরু করতে চলেছি। তো তোমরা ক্লাস 11-এর যে পরীক্ষা চলছে, রাষ্ট্রবিজ্ঞান বা আর অন্যান্য পরীক্ষা তোমরা দিলে এবং রাষ্ট্রবিজ্ঞান আছে পরশু তোমাদের হয়তো, ঠিক আছে। তো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং তোমরা যেন সফলতা অর্জন করো, সেটাই আমার আশা থাকবে। ধন্যবাদ সবাই।